ডাকসু নির্বাচনে ভিপি দৌড়ে ৪৩ প্রার্থী, আলোচনায় ৯ মুখ। নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজে গেলেন মির্জা আব্বাস। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত ৫। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের শ্বাসরুদ্ধকর জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। ভিপি পদে ৪৩ জন প্রার্থী লড়লেও আলোচনায় আছেন মাত্র ৯ জন। ঘুরে ফিরে তাদের নামই গণমাধ্যমে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি থাকলেও নির্বাচনের মাঠ লেভেল প্লেইং হলে যে কেউ গোল দিতে পারে। বিস্তারিত জাগো রিপোর্টে। ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে সরগরম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাস সমৃদ্ধ এই নির্বাচন ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। প্রতিদিনের চেনা আড্ডাস্থল এখন ভোটের মাঠ। এ নির্বাচনে বেশি আলোচনায় ভিপি, জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ। কে যোগ্য, কে নেতৃত্বে আসতে পারেন, এসব নিয়েই শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। ডাকসু নির্বাচনে ভিপি পদে এবার বৈধ প্রার্থী ছিলেন ৪৪ জন। তবে বাকবিতণ্ডার জেরে রুমমেটকে ছুরিকাঘাত করায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে ভিপি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন। আগামী ৯ সেপ্টেম্বরের ভোটে ৪৩ জনের নামই থাকবে ব্যালট পেপারে। তবে ভিপি পদে ৪৩ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের সবাইকে চেনেন না খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। ক্যাম্পাসের উৎসবমুখর প্রচারণায় আলোচনা রয়েছেন হাতে গোনা কয়েকজন। ঘুরে ফিরে তাদের নামই গণমাধ্যমে আসছে। টকশো থেকে শুরু করে সব অনুষ্ঠানেও ডাক পড়ছে আলোচিত কয়েকজনের। বড় ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের কর্মী সমর্থক থাকায় সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। ফলে আলোচিত এবং বড় দলগুলোর সমর্থিত প্রার্থীরাই নির্বাচনে সবসময় জিতে আসে। তবে ব্যতিক্রমও আছে। নির্বাচনের মাঠ লেভেল প্লেইং হলে যে কেউ গোল দিতে পারে বলে মনে করছেন ডাকসুর সাবেক ভিপি ও জিএসরা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার সিফাত আল ফাহিম। সিফাত, আপনাকে স্বাগতম। সিফাত, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে প্রার্থীর সংখ্যা ৪৩ জন, কিন্তু আলোচনায় মাত্র ৯টা মুখ। ঘুরে ফিরে ওই ৯ মুখে আমরা বারবার দেখছি। তো এর পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রার্থীর সংখ্যার তুলনায় আলোচনায় আসা মুখের সংখ্যা কম, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? জি, এবারে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র থেকে যেমন প্রার্থী দাঁড়িয়েছে, তার বিপরীতে যারা রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা এবারে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। তবে যে পরিচিত ৯ মুখ যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদেরকে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। অন্যদিকটায় আমরা যারা স্বতন্ত্র তাদের মুখটি একটু কম দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন ক্ষেত্রে। তার কারণ হিসেবে যদি বলি, যারা রাজনৈতিক দল থেকে প্যানেলে এসেছেন তারা কিন্তু অনেক আগে থেকে আমরা তাদেরকে বিভিন্ন মাধ্যমে দেখেছি, গণঅভ্যুত্থানে তাদেরকে দেখেছি, স্বতন্ত্রও দেখা গিয়েছে। কিন্তু যখন রাজনৈতিক দলগুলো থেকে যারা প্রার্থী হিসেবে এসেছেন তখন আমরা প্রথমে দেখেছি যে প্রথমে প্যানেল ঘোষণা, সে সময় তারা একটি ভালো একটি সংবাদ কভারেজ পেয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে দেখতে পেরেছি। এটি কারণ হতে পারে বলে মনে করছি। আচ্ছা, বড় ছাত্র সংগঠনগুলোর সুনির্দিষ্ট ভোট ব্যাংক থাকার কারণে কি স্বতন্ত্র বা যারা পরিচিত প্রার্থী তাদের পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে? বা আমি যদি আরেকটু যোগ করি যে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে আলোচিত যারা তাদের জয়ের সম্ভাবনা কতটুকু, আপনার কি মনে হয় এই ব্যাপারটা?
যারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভোট ব্যাংকের ফলে তারা হয়তোবা একটু এগিয়ে যেতে পারে, তবে যারা স্বতন্ত্র তারা যে আগাবে না সেটি কিন্তু আসলে কোনো ধরনের নিশ্চয়তা নেই। কেননা এবার যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি যেটি বললেন সেটি যদি হয় তাহলে মাঠে কিন্তু যে কেউ গোল করতে পারে। আমরা দেখেছি যে কিছুদিন আগেও একজন স্বতন্ত্র প্রার্থী প্রথমে তার পরিচিতি বা তাকে আমরা না দেখলেও, আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি যে শামীম হোসেন নামের একজন স্বতন্ত্র প্রার্থী, পরবর্তীতে কিন্তু আমরা ডাকসুর পরবর্তী কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি যখন আর কি ইস্তাহার ঘোষণার পর নির্বাচনী প্রচারণার পর হঠাৎ করে কিন্তু শামীম হোসেন তিনি গণমাধ্যমে চলে আসে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে ভোট ব্যাংক থাকলেই যে যারা দলীয় প্রার্থী তারা এগিয়ে যাবেন, স্বতন্ত্ররা এগিয়ে যাবেন না এমনটি নয়। এবার যদি লেভেল প্লেইং ফিল্ডটা সঠিক থাকে সেক্ষেত্রে যে কেউই ডাকসু নির্বাচনে এগিয়ে যেতে পারেন। সিফাত, আমরা যেমনটি দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন ঘিরে যে নারী ভোটারের সংখ্যা বেশি তুলনামূলক, তাহলে ডাকসু নির্বাচনে নারী ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে কি নারী প্রার্থীদের জয়ের সম্ভাবনাটা বাড়াচ্ছে, কি মনে হয় আপনার? জি, আপনি যেটি বলেন যে এবার ডাকসু নির্বাচনে নারী ভোটারদের সংখ্যাটি বেশি, তবে নারী থেকে শুরু করে পুরুষ সকল যা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রার্থী বা আগামী যারা ডাকসুতে নেতৃত্বে আসবেন তাদের কাছে কিন্তু একটি প্রত্যাশা রাখছেন যে তারা শিক্ষার্থী বান্ধব হবে এবং তারা শিক্ষার্থীদের যে গুণাবলী, নেতৃত্বের যে গুণাবলী সেটিকেই তারা প্রাধান্য দিবে। অন্যদিকটা আপনি যেটি বলেন যে নারীদের অংশগ্রহণটা বেশি, হয়তো এটি নারী প্রার্থীদের জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে, তবে বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যারা যোগ্য প্রার্থী পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবেন, শিক্ষার্থী বান্ধব হিসেবে যারা থাকবেন তাদেরকেই তারা পছন্দ করবে বলে আমি মনে করছি। আমরা যেমনটা জানি যে আর দুদিন পরেই ডাকসু নির্বাচন, আপনিও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সকালে সেই ক্যাম্পাসে, আপনার সেখানকার পরিস্থিতি আপনি কি দেখলেন, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, আজকে ছুটির দিন হিসেবে শিক্ষার্থীদের পদচারণা কিছু কম দেখা গিয়েছে, যেহেতু কালকে শুক্রবার ছিল এবং বৃহস্পতিবার থেকে ছুটিটি তারা পেয়েছে। সন্ধ্যার অনেকে বাড়ি চলে গিয়েছেন, তবে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু তাদের যে ক্যাম্পাসে পদচারণা সেটি আমরা দেখতে পেরেছি এবং আগামী কালকেই কিন্তু নির্বাচনী প্রচারণার সর্বশেষ দিন এবং সেই শেষ দিন হিসাবে আজকে বিভিন্ন পর্যায়ের যে রাজনৈতিক সংগঠনগুলোর প্যানেল রয়েছে, স্বতন্ত্র প্যানেল রয়েছে, তারা কাজ করে যাচ্ছেন। এই যে 2 দিনের যে আপনি যে ব্যাপারটা বলছিলেন ছুটি, আজকে ঈদের মিলাদুন্নবীর ছুটি, গতকাল শুক্রবার ছিল, এই 2 দিনের ছুটিতে প্রচারণায় যে কিছুটা স্থিতিশীলতা আমরা দেখছি, এটা কি কোনো রকম প্রভাব ফেলবে নির্বাচনে, কি মনে হয় আপনার? আমার কাছে সেটি মনে হয় না যে নির্বাচনে কোনোভাবে প্রভাব ফেলবে। কালকে আমরা একটি জরিপেও দেখেছি যে 84% শিক্ষার্থী তারা এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটি তারা জরিপে মতামত দিয়েছিল। সেক্ষেত্রে যেহেতু ছুটি চলছে সেক্ষেত্রে আজকে এবং গতকালকে তারা হয়তো বা ঢাকা থেকে বাইরে বা নির্বাচনের আগের দিনও কিন্তু তারা চলে আসতে পারে, যেহেতু এবারে ডাকসু নির্বাচন অনেক জাঁকজমকপূর্ণ এবং শিক্ষার্থীরাও এবারে ডাকসু নির্বাচনকে ইতিবাচক হিসেবেই দেখছেন, কারণ এই জায়গাটিতে এবারে ডাকসু নির্বাচনে যেমন আমরা দেখছি স্বতন্ত্র প্রার্থীরা তারা কাজ করে যাচ্ছে, রাজনৈতিক দলের যে প্যানেলগুলো রয়েছেন তারাও কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই ছুটিটি কোনোভাবে প্রভাব ফেলবে এবং প্রার্থীরাও বলছেন যে নির্বাচনের আগে হয়তো বা আবারও ডাকসুর যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এবারের আনুষ্ঠানিক যে নির্বাচন সেটি সম্পন্ন হবে। আমাদেরও প্রত্যাশা থাকবে একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন হোক। ধন্যবাদ সিফাত আপনাকে আমাদের সঙ্গে আজ আয়োজনে থাকার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার সিফাত আল ফাহিমের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখ আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এই যুগকে বলা হতো আয়ামে জাহেলিয়ার যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করেন।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে দিনটি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুর 12:30টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি 1 নং কেবিনে গিয়ে নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এর আগে গত 30 আগস্ট নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। গেল 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতা কর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ জাতি হিসেবে নিজেরা দ্বিধাবিভক্ত। কারো মাজার ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে কারো লাশ, যা রাসূলের শিক্ষা নয়। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অন্যায়, অনাচার, সকল ধরনের হিংসা এবং কুপ্রবৃত্তি, অনাচার, হানাহানি, রক্তারক্তি সব বন্ধ হয়ে আমি বললাম যে মানে অল্প একটু সামান্যতম আজকে যে আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি, এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছে আরবের সেই মহামানব। আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতনা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও 3 জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। শনিবার সকাল 9টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক। তিনি জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর 1 ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী। হেল্প চাইছি ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে, সমনি ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডের ফোন দেওয়ার জন্য। আমরা যখন বললাম যে আপনি এখানে 8 কিলোমিটার দূরে, আপনি আসতে কি সমস্যা, উনি কয় লক্ষ্মীপুর এরিয়া। এই কারণে আমাদের যদি ওনারা আগে আসতো তাহলে কাজটা দ্রুত হইতো। লক্ষ্মীপুর থেকে আসতে অনেক লেট হয়েছে। আমাদের ফায়ার ব্রিগেডের দরকার, আমাদের দীর্ঘদিনের চন্দ্রগঞ্জবাসীর দাবি। সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। পাশাপাশি কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাঁজা সহ কিশোর গ্যাংয়ের 1 সদস্য আটক হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত 1টার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা গুলি ও 4 রাউন্ড ফাঁকা গুলি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সদস্যকে আটক করে।
অপর এক ঘটনায় কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 50 পিস ইয়াবা ও নগদ প্রায় 17,500 টাকা সহ এক মাদক কারবারিকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ 6 সেপ্টেম্বর 2025 তারিখ শনিবার মধ্যরাত 1টায় কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ এবং 4 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিনাত হাওলাদার এবং কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। এছাড়াও রাত 2টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় 25,000 টাকা সমমূল্যের 50 পিস ইয়াবা ও নগদ 17,580 টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবছর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায় এবার ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদির নাম ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দ্রুত আগাম নির্বাচনের দাবি ও প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের 12 বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন সার্বিয়ার জনগণ। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে দেশটির পুলিশ। গেল বছরের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় 16 জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দুর্নীতি ও অবহেলার কারণেই রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এই ধরনের বিপর্যয় ঘটেছে। শুক্রবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে বিক্ষোভকারীরা ভুচিচ পদত্যাগ করো স্লোগান দিতে দিতে এগিয়ে যান। পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। বেটা নিউজ এজেন্সি জানায়, এর আগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার ছুড়ে মারেন। দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভুচিচ দাবি করেন, সংঘর্ষে অন্তত 11 পুলিশ সদস্য আহত হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর 4 রানের জয় পেল আফগানিস্তান। শুক্রবার শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 4 উইকেটে 170 রান করে আফগানিস্তান। জবাবে আমিরাত আটকে যায় নির্ধারিত 20 ওভারের 5 উইকেটে 166 রানে। জয়ের জন্য শেষ ওভারে আমিরাতের দরকার ছিল 17 রানের। স্ট্রাইক প্রান্তে ছিলেন আসিফ খান, অন্য প্রান্তে হর্ষিত কৌশিক। বল হাতে আসেন আফগানিস্তানের ফরিদ আহমেদ। ফরিদের প্রথম বলে 4, দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আসিফ খান। অর্থাৎ প্রথম 2 বলেই আসে 10 রান। তৃতীয় বলে দৌড়ে 2 রান নেন আসিফ, কিন্তু চতুর্থ ও পঞ্চম বল ডট দেন আফগান বাঁহাতি পেসার। শেষ বলে জয়ের জন্য 5 রান দরকার হলেও ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হয়ে যান আসিফ। ফলে 4 রানের জয় পায় আফগানিস্তান।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডাকসু নির্বাচনে ভিপি দৌড়ে 43 প্রার্থী, আলোচনায় 9 মুখ। নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজে গেলেন মির্জা আব্বাস। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত 5। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের শ্বাসরুদ্ধকর জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।